আমি কখনো মাথা নিচু করাই শিখিনি আল্লাহ ছাড়া কারো কাছে। আমি কেন মানুষের কাছে মাথা নত করব? এখানে কোনো ইগো নাই, কোনো ইগো সংসারে তো ইগো থাকে। যোগাযোগ অবশ্যই ম্যাটার করে, কিন্তু যদি যোগাযোগটাই ম্যাটার করে তাহলে সেখানে যদি আমি একটু পিছিয়ে থাকি আমার কোনো সমস্যা নাই, কারণ যোগাযোগ করে আমি গান করব না। অবশ্যই আমাকে যে ডাকে শুধু চটুল গানের জন্য, মানে আমার নিজের কাছে এখন আর ভালো লাগে না। আমার কাছে মনে হয়েছে যে অনেক হয়েছে, আর এখন ভালো লাগে না। গল্প কথার ওই কল্পলোকে জানি একদিন চলে যাব, কোথায় শুরু আর শেষ হবে কোথায়, সে কথা বলে যাব। অনিমার গান ইন্ডাস্ট্রি পরিবারের তুমি, আপনি ফিল্মের এমন একজন মানুষ আপনার বাবা, সেক্ষেত্রে প্লেব্যাকে আপনার গান কম, আমরা যেটা দেখি, মানে আফসোসেরও জায়গা যে সেটা নিয়ে কেন, এটা নিয়ে কোনো কি মনে হয় কোনো সিন্ডিকেট রয়েছে বা ওই যে বাবার শত্রু মহল বা কিছু একটা এরকম? শত্রু মহল কিনা জানি না, শত্রু মহল মনে হয় না, শত্রু মহল মনে পার হয়ে আসছে। কিন্তু আমার যখন শুরু হয় ক্যারিয়ার, শুরু ছিল প্লেব্যাক দিয়ে, কিন্তু আমি অলওয়েজ, মানে থাকে না এক একজনের এক একটা সেক্টর, আমার সবসময় প্রেফারেন্স ছিল অ্যালবাম, মৌলিক গান অ্যালবাম। ফিল্মেরটাও মৌলিক হচ্ছে, কিন্তু ফিল্মে হচ্ছে আমাকে ডাকলো আমি গেলাম ওরকম। আর অ্যালবামেরটা কি হতো, আমি বসতাম, আমরা বসতাম, সিটিং এর পর সিটিং, এরকম গান হয়েছে, একটা এই স্টাইলের গান হয়েছে, এখন একটা এই স্টাইলের। অথবা আপনার কি মনে হয় যে যোগাযোগেরও একটা ব্যাপার থাকে? যোগাযোগ আমি খুবই খারাপ যোগাযোগে। অবশ্যই যোগাযোগ ম্যাটার করে, স্পেশালি এখন যোগাযোগ অবশ্যই ম্যাটার করে, কিন্তু যদি যোগাযোগটাই ম্যাটার করে তাহলে সেখানে যদি আমি একটু পিছিয়ে থাকি আমার কোনো সমস্যা নাই, কারণ যোগাযোগ করে আমি গান করব না অবশ্যই। আর বাকি যা হচ্ছে আই এম মোর দেন হ্যাপি। কারণ যদি এমন হয় যে তুমি মানে, এটাও আমি বিনয় নিয়ে বলছি বা কাউকে ছোট করে বা নিজেকে বড় করে বলছি না, বাট একটা ফ্যাক্ট আমি তোমাকে ক্লিয়ার করে বলছি। তুমি ফিল্মে গান গাও, মনে করো আমি এই মুহূর্তে ফিল্মে হয়তো গত 5 বছরে আমার হিট গান আসেনি, গান গেয়েছি বাট হিট হয়নি, তোমার হয়েছে। কিন্তু যখন অডিয়েন্সের সামনে যাচ্ছি মানুষ আমাকেই বেশি গ্রহণ করছে তোমার চেয়ে বেশি, তাহলে তুমি এখানে কোন জায়গায়, তুমি সফল না আমি সফল, বলো লাইভ অডিয়েন্সের সামনে? এটা আমার কোয়েশ্চেন। আমরা জানি কে সফল। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে সবকিছু একটা সেক্টরের গান দিয়ে একজন শিল্পীকে আসলে যাচাই করা যায় না। একদম। আমরা আপনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত যে গানটি ছিল এটা শুনি। এই গানটা এখন এর পেছনের গল্পটা একটু শুনতে চাই। গল্পটাই বলি বরঞ্চ। গানটা গাওয়া খুবই কঠিন, এটা এই মুহূর্তে স্পেশালি গলার অবস্থা খারাপ। এই গানটা ফিল্মের জন্য করা হয়নি, প্রথম কথা, যেটা সবার ধারণা যেটা ফিল্মের জন্য করা হয়েছিল, এটা ফিল্মের জন্য একেবারেই করা হয়নি। এই গানটা হচ্ছে আমার রুনা আন্টির একটা গান আছে, ভালোবাসা ভালো না লোকে যদি মন্দ কয়, ওই গানটা আমার কোনো একটা চ্যানেলে গাওয়ার কথা। তো আমি যখন কাভার সং করি আমি খুবই নার্ভাস থাকি, হ্যাঁ, স্পেশালি ওনাদের মতো শিল্পীদের, তাও এরকম গান, এবং আমি অ্যাভয়েড করতে চাই। বাট কিছু অনুষ্ঠানে থাকে যে তোমাকে ওই গানটাই গাইতে হবে, তখন আমি আন্টিকে ফোন করে আমি একটু জাস্ট বুঝে নেই যে এই জায়গাগুলো ঠিক আছে কিনা, এবং লিরিক যদি আমার কোনো কনফিউশন থাকে, ইউটিউবে অনেক সময় অনেক জায়গায় লিরিক একটু স্লিপ করে তখন আন্টি এটা করে, কিন্তু কোথাও সুরকারের নাম পাই না, গীতিকার শিল্পী সুরকারের নাম পাই না। তো আমি এই ব্যাপারে খুব পার্টিকুলার, আমি গান গাওয়ার আগে এটা আমি বলবো অবশ্যই। আন্টিকে বললাম, আন্টি বললো সুরকার তো আমারও মনে পড়ছে না, বাট আমার যাদের মনে পড়ে এই জায়গা শুনে একটু কনফিউশন ছিল, কিছু কিছু জায়গায় মনে হয় আমি শুরু করে ফেলছিলাম, এই একটা কথা উনি বলছেন। রিয়েলি? হ্যাঁ, তখন শ্রদ্ধা, আপনারা জানেন নিশ্চয়ই আন্টি বলতে রুনা লায়লা কথা বলছি, রুনা আন্টি। তো উনি তখন উনি বললেন যে, আমি বলছি
আপনি হ্যাঁ মানে উনি সুর করতেই পারবে, কারণ ওনার যে ক্লাসিক্যাল বেস, ওনার পক্ষে এটা সম্ভব করা। এই কথা তখন উনি খুব আগ্রহ নিয়ে জানতে চাইল, কোথায় গাচ্ছ এটা, কি কোন অনুষ্ঠানে, ভালো করে গেও প্র্যাকটিস করে যাও, তোমরা তো খালি স্টেজে লাফালাফি করো, এরকম বললো। তারপরে বললো যে আর তোমার নিজের জন্য কিছু ভালো গান করো, নিজের জন্য, এটা অডিয়েন্স শুনবে না, এটা তুমি জেনে রাখতে পারো, অডিয়েন্সের কাছে এই সময় এসে আর হয়তো পৌঁছাবে না, তুমি নিজের জন্য করো, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য বছরে 2টা হলেও তুমি সেমি ক্লাসিক্যাল গান বা মেলোডি গান নিজের জন্য করো। আন্টি আমাকে কেউ দিবে না, আমাকে যে ডাকে শুধু চটুল গানের জন্য ডাকে, মানে আমার নিজের কাছে এখন আর ভালো লাগে না, আমার কাছে মনে হয়েছে যে অনেক হয়েছে, আর এখন ভালো লাগে না। আমি আপনি দিয়েন আমাকে, বলে আমি তো পারি না শুটটা, আমি দিয়েন একটা, আপনি যা দিবেন একটা রাগের উপর বেস করে আমি ওইটাই গাবো না। ও আচ্ছা দেখি। এটা বিকেলের কথা, উনি রাত্রি আমাকে ফোন করে এই গল্প কথার গল্প লোকে উনি টিউনটা শুধু গাইলো, আর ওনার গায়কই তো তুমি বুঝতে পারতেছো কিরকম। শুনে না আমি তখনই আমার মানে হাত পা ঠান্ডা হয়ে গেল, চোখ থেকে আমার পানি, বিকজ সুরের যে আবেগ ওনার কথা ছাড়া কিন্তু যে সুরে আমার চোখে পানি চলে আসছে। দেন এইভাবে উনি আব্বুকে বলে যে আমি আখির জন্য একটা গান শুরু করছি। আব্বু সো আচ্ছা, বাস কথা শেষ, কোনো পাত্তা নেই কিছু নেই। এরকম করে তো আন্টি ডিসহার্টেড হয়ে গেছে, আব্বু যখন পাত্তা দেয় নাই, আন্টির মন খারাপ হয়ে গেছে যে হয়তো ভালো হয় নাই বা কিছু একটা। আর আমি মনে মনে ভাবতেছি এই গান আন্টি ভুলে যাক, উনি আস্তে করে ভুলে যাক ব্যাপারটা, কিন্তু উনি ঠিক ওনার মনে আচ্ছা 4-5 দিন পরে হঠাৎ গাইলেন না গানটা, বললো যে আমি অন্তরাও করে ফেলি। আচ্ছা হ্যাঁ, বলে অন্তরা অনেক চড়া, মুখ অনেক নিচু, তোমাকে দুইটাই ঠিকভাবে গাইতে হবে। এটা করে আমি আন্টি এখন কোথায় লিরিক টিরিক, আমি গাজী ভাইকে দিয়ে লেখাচ্ছি, তোমার আব্বু সুর পছন্দ করছে, সিনেমাতে নাকি এটা সেট হয়ে যাচ্ছে একটা সিনে, এটা তুমি সিনেমায় গাচ্ছ। যখন এটা বুঝতে পারছি না আন্টি এটা আপনার গান, আপনি অবশ্যই এটা গাবেন, এটা আপনার কণ্ঠে খুব ভালো লাগবে। বলে তুমি পারবা না, মানে এটা আমার স্টাইলেরই গান না, বলছে তুমি এটা গাবা, এটা এখন আমার চ্যালেঞ্জ, আমি তোমাকে এটা গাওয়াবো। আমি পারবো না, বলছে তুমি পারবা। এই কিন্তু তার থেকে ঠিক 1 মাস পরে আমরা ইন্ডিয়াতে গিয়ে ওখানে ট্র্যাক করা ছিল, ওখানে ভয়েসটা দেওয়া হয়, গাজী মাজরুল আনোয়ার আঙ্কেল লেখেন পরে। এবং এত প্র্যাকটিস করে আমি গানটা, আসলে খুব কম সময় আমি গানটা একটু শুনি না, একটু শুনি, এক লাইন বা দুই লাইন শোনা, দুই লাইন আল্লাহ। গল্প কথার ওই গল্প লোকে জানি একদিন চলে যাব, কোথায় শুরু আর শেষ হবে কোথায়, সে কথা বলে যাব। আহা, অসাধারণ অসাধারণ লেখা, গলা দিয়ে কি গান হয় আসলে না, হৃদয় দিয়ে সব হয়। এই তো হৃদয়ের গান শুনলাম, একদম হৃদয়ের গান শুনলাম। আপা, পরিবারে এত মানুষ গানের সাথে, সংস্কৃতির সাথে, আমরা জানি ফিল্মের সাথে, কিন্তু মেয়েদেরকে দেখি না। মেয়েরা কোথায়? মেয়েরা কেন গানের সাথে নাই, অভিনয়ের সাথে নাই? আচ্ছা, মেয়েদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ যতদিন আমার ওস্তাদজি বেঁচে ছিলেন, সঞ্জীব দা বেঁচে ছিলেন, উনি কিন্তু আমার বাসায় আসতেন, মানে উনি মৃত্যুর 1 বছর আগে পর্যন্ত আমার বাসায় এসেছেন। আমি তো ওনার সাথে বসতাম, গল্প বেশি হতো ওস্তাদজির সাথে, চা গল্প গান হতো 15-20 মিনিট। আমিও দাদার বাসায় যেতাম, বাসায় গিয়ে গান শিখতাম। তো দাদা বাসায় আসতেন, তো তখন তো আমার মেয়েরা ছোট, খেলছে, দৌড়াচ্ছে, দেখছে, ওদেরকে বলতেন যে তোমরা একটু বসো না, একটু বসো, একটু শুনো, কিসের কি দৌড়াচ্ছে। আসলে কি মার এত ছোট ছোট দেখতে দেখতে, মার এত ব্যস্ততা দেখতে দেখতে, এই খেলা খেলছে, একটু বসাম্য, একটু শিখো। কিন্তু শিখে নাই ওরা খালি শিখতো না আমরা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শিখবো। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল টিচার আমি কোথায় পাবো এখানে বলো। দেন ওদের শখ হলো পিয়ানো শিখবে, তো পিয়ানো শিখেছে দুজনই, মাশাআল্লাহ খুবই সুন্দর পিয়ানো বাজায় দুজনেই। আমার বাসায় একটা পিয়ানো আছে, এখনো প্র্যাকটিস করে।
পিয়ানোটা ওরা খুব, বিশেষ করে ছোটজন খুব সিরিয়াস। গলায় সুর আছে মানে কি অসাধারণ। আহা, এবং না আফসোস শিখে লাগে জানো, না, হ্যাঁ। নিজে থেকে ওরা হারমোনাইজ করতে পারে, নিজে থেকে। আমি পারি না হারমোনাইজ, আমার আসে না নিজে থেকে, বলে দিলে আমি করতে পারি, কিন্তু ও নিজে থেকে হারমোনাইজ করতে পারে, এত সুন্দর গায়। মানে দুজনের একজনের আগ্রহ নাই না, আর এখন তো একজন ডাক্তারি পড়ছে, একজন সাইকোলজি পড়ছে, আর মনে হয় আচ্ছা, বৈরাগ্যতা না শিল্পী জীবনের একটা অংশ। মানে আমরা অনেক, আমি তো বলি পায়ের নখ থেকে চুল পর্যন্ত আমাদের আবেগ। এই অতি আবেগের কারণে আমরা অনেক সময় আর পাঁচটা সাধারণ মানুষের মতো সংসার জীবনটা আসলে আমরা ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারি না, বা কম্প্রোমাইজটা আমরা করতে চাই না বা করি না। এই যে বৈরাগ্যতাও বলবো না, আমি বলবো অধিক সচেতনতা, যে কারণে আমরা আর পাঁচটা মানুষের মতো ওই যে মানে পারিবারিক জীবনে খুবই সুখী, এই ট্যাগটা আমরা নিতে পারি না, হয়তো বা নিতে চাইও না। এইটার বিশ্লেষণটা আঁখি আলমগীর কাছে, সব আঁখি আলমগীর কেমন আছে এভাবে? আমি এটার বিশ্লেষণটা আমি এভাবে দেই, সেটা হচ্ছে যে এটা শুধু শিল্পী বলে না, আমার কাছে মনে হয় যে কোনো স্বাবলম্বী নারী, বা মনে করে স্বাবলম্বী না কিন্তু তোমার বাবা মা তোমার উপরে অগাধ বিশ্বাস রাখে, তারা যে কোনো রকম পরিস্থিতিতে তোমার পাশে এসে দাঁড়াবে। এরকম সিচুয়েশনে যে মেয়েগুলো থাকে তারা আসলে অন্যায় সহ্য করবে না। একদম, সেটা মেয়ে বলে না, মানে অসম্মানটা সহ্য করবে না। অসম্মানটা সহ্য করবে না। আর এক্ষেত্রে আমি দুদিক থেকেই লাকি যে আমি স্বাবলম্বী এবং আমার বাবা মা, আমার পরিবার সাপোর্টিভ। তারা আমাকে জানেন, চেনেন, বিশ্বাস করেন এবং সবটা জানেন। তো আমিও যদি কখনো এরকম, আমার যদি কখনো মনে হয়ে থাকে না এখানে আমি অসম্মানিত হচ্ছি, তুমি যদি বাইরে কোথাও অসম্মানিত হও তুমি ঘুরে চলে আসতে পারো। করা উচিত। তুমি ঘরের অসম্মান কিভাবে করবে বলো, কিভাবে সহ্য করবে? তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কখনোই ছোটবেলা থেকে, যেহেতু আমি কখনো মাথা নিচু করাই শিখিনি আল্লাহ ছাড়া কারো কাছে, আমি কেন মানুষের কাছে মাথা নত করব? এখানে কোনো ইগো নাই, কোনো ইগো সংসারে তো ইগো থাকে না। একটু কোনো গল্প শুনতে ইচ্ছে করছে, প্রতিবন্ধকতা তৈরি করতো মানে গানের ক্ষেত্রে? আমি আসলে ইন ডিটেল বলতেই যাচ্ছি না, কোনো প্রতিবন্ধকতা না। পুরোটা ব্যাপার মিলে যায় আসলে। পুরোটা ব্যাপার হচ্ছে কি, অনেক চিন্তা না করে কারোর সাথে একটা বন্ধনে আবদ্ধ হওয়া, সেটা কিন্তু একজনের দোষ না, দুই তরফের দোষ। হয়তো বয়সের দোষ সবচেয়ে বড় কথা, সেটাও হতে পারে। তারপরে হচ্ছে মনের অমিল না হলেও মতের অমিল। আর প্রত্যেকটা মেয়ে, সে যেই হোক না কেন, সে লেডি ডায়না হলেও কিন্তু একটু চায় যে কেউ একটু না হয় তার উপর অধিকারী ফলাক, প্যাম্পারিং করুক, একটু অধিকারী ফলাক, হ্যাঁ, একটু না হয় টেক কেয়ার করুক। হ্যাঁ, কেয়ারিং তো আমরা চাইবোই, আমাদের কেয়ারিং ভীষণ দরকার। তুমি একটু কম ভালোবাসো কিন্তু একটু কেয়ারিং দেখাও, ঠিক আছে? অভিনয় করো, কেয়ারিং এর অভিনয় করো, ঠিক অভিনয় করো। এই শব্দটা আমার মনে আছে, আমিও হয়তো কখনো ব্যবহার করেছি। বাট অনেক পুরনো গল্প এটা, অনেক পুরনো গল্প, এত পুরনো যে আমি এবং আমার মেয়েরা এটা থেকে এত দূরে চলে এসেছি, এই পুরোটা নেগেটিভ এনার্জি থেকে, যে আমরা এই মুহূর্তে, এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমার সংসারে আমি কেমন আছি, আমার যে তিনজনের, আমাদের তিন নারীর, এখন তো তারাও বড় হয়েছে, এর চেয়ে ভালো কখনো ছিলাম না।